এর আগের ভিডিও আলোচনায় আমরা দেখলাম যে কিভাবে একটা সমতল দর্পণে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ গঠিত হয়। অর্থাৎ আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই, আমরা দিনের মধ্যে অন্তত একবার হলেও কিন্তু আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই। তাহলে আয়নার সামনে বা দর্পণের সামনে যখন আমরা দাঁড়াই, তাহলে আমাদের একটা প্রতিবিম্ব বা ইমেজ দর্পণের মধ্যে আমরা দেখতে পাই। এই যে প্রতিবিম্ব বা ইমেজ দর্পণের মধ্যে তৈরি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যে একজন ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব একটা সমতল দর্পণের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। তার পাশাপাশি দেখলাম যে দর্পণের মধ্যে যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে, সেগুলো নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। কি দেখেছিলাম চলো ছোট্ট করে একটু রিক্যাপ করে নেওয়া যাক। এই রকম ধরো একটা দর্পণ রয়েছে আমাদের সামনে। এই হচ্ছে একটা দর্পণ, দর্পণটার নাম দিয়ে দিলাম ধরো এম ড্যাশ। তাহলে এই রকম একটা দর্পণের সামনে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো। তাহলে কি হবে, তোমার একটা প্রতিবিম্ব দর্পণের মধ্যে তৈরি হবে। এটা আমরা দেখেছিলাম। এবং দেখেছিলাম যে এই যে বস্তু বা ব্যক্তির প্রতিবিম্ব, অর্থাৎ তোমার যে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যক্তি বা বস্তু। এটা মনে করো আমাদের ব্যক্তি, এবং এটা হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে ব্যক্তিটির যে প্রতিবিম্ব বা তোমার যে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তুমি যখন দর্পণের সামনে দাঁড়াচ্ছ, তো এই প্রতিবিম্বটা কিভাবে গঠিত হচ্ছে এটা নিয়ে আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে। তার পাশাপাশি দেখলাম যে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এইরকম যে এই যে ব্যক্তিটির আকার বা তার উচ্চতা অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই ব্যক্তিটি যে দাঁড়িয়ে রয়েছে তার উচ্চতাটা যদি এইচ উচ্চতার হয়, মনে করো তার উচ্চতা মনে করো 5 ফিট, তাহলে তার উচ্চতা যদি 5 ফিট হয়ে থাকে, তাহলে তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের উচ্চতাও ঠিক 5 ফিটই হবে। বোঝা গেল? দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য ছিল যে দর্পণ থেকে ব্যক্তি বা বস্তুটি যতটা দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ দর্পণ থেকে তুমি যদি এক্স দূরত্বে অবস্থান করো, অর্থাৎ তোমার দূরত্ব দর্পণ থেকে যদি এক্স দূরত্ব হয়ে থাকে, তাহলে তোমার যে প্রতিবিম্বটা দর্পণের মধ্যে তৈরি হবে সেটাও কিন্তু এই দর্পণ থেকে ঠিক সমান দূরত্ব অর্থাৎ এক্স দূরত্বেই অবস্থান করবে। এরকম আরও বেশ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে সমতল দর্পণে কোনো ব্যক্তি বা বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার ক্ষেত্রে। সেগুলো কি কি, এগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তাই তোমরা যারা ভিডিওটিকে দেখোনি তারা অবশ্যই ভিডিওটিকে একবার দেখে নিও। এবার দেখো, তুমি যে এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার যে প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, মাঝখানে রয়েছে একটা দর্পণ। দর্পণটার উচ্চতা স্বাভাবিকভাবে তোমরা দেখেই বুঝতে পারছো তোমার উচ্চতা থেকে দর্পণের উচ্চতা বেশি। আচ্ছা, দর্পণটা যদি তোমার ঠিক সমান উচ্চতার হতো, অর্থাৎ এখান থেকে এইটুকু উচ্চতার হতো, এই দৈর্ঘ্যের হতো, তাহলে কি তোমার পূর্ণ প্রতিবিম্ব এখানে দেখতে পেতে? সাধারণভাবে আমাদের জেনারেল নলেজ বলছে যে হ্যাঁ, সমান হলে পরেও আমরা আমাদের পূর্ণ প্রতিবিম্ব এখানে দেখতে পাবো। কিন্তু দর্পণটা যদি এর থেকে একটু ছোট হতো, তাহলেও কি আমরা তো আমাদের পূর্ণ প্রতিবিম্বই দর্পণের মধ্যে দেখতে পেতাম? এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়, যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য কমপক্ষে কত দৈর্ঘ্যের দর্পণের প্রয়োজন। অর্থাৎ তোমার একটা সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ প্রতিবিম্ব একদম মাথা থেকে পা পর্যন্ত এই সম্পূর্ণ অংশটাকে দর্পণের মধ্যে দিয়ে যদি তুমি দেখতে চাও, তাহলে দর্পণটার দৈর্ঘ্য মিনিমাম কমপক্ষে কতটা হওয়া উচিত? তোমার সমান উচ্চতার প্রয়োজন, নাকি তোমার থেকে বড় দৈর্ঘ্যের কোনো একটা দর্পণের প্রয়োজন, নাকি এর থেকে যদি ছোটও হয়, তোমার উচ্চতার তুলনায় যদি ছোট দৈর্ঘ্যেরও একটা দর্পণ তুমি নাও, তাহলে কি তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে? এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। চলো এই জিনিসটাকে আমরা একটু আরেকবার এঁকে নিই। এখানে এই যে তুমি দাঁড়িয়ে রয়েছো দর্পণের সামনে, তোমার প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, এর আগের ভিডিও আলোচনায় আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে তোমাকে যদি তোমার প্রতিবিম্বটাই দর্পণের মধ্যে দেখতে হয়, তুমি যেখানেই অবস্থান করো না কেন, এই প্রতিবিম্বটাকে দেখার জন্য তার একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, যাকে আমরা বলে থাকি ফিল্ড অফ ভিউ। যদি তোমরা ভিডিওটাকে না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। এই কথাটাকে আমি বলেছিলাম, এটাকে বলা হয় ফিল্ড অফ ভিউ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, যে এই যে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি তোমার প্রতিবিম্বটাকে কিভাবে দেখতে পাবে? তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাবে। এবার চোখ দিয়ে তুমি যদি তোমার প্রতিবিম্বের মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাও, তাহলে তুমি বলতে পারবে তুমি তোমার পূর্ণ প্রতিবিম্বটা তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে দেখো শুধুমাত্র অবস্থান করছে এই দর্পণের এখান থেকে এইটুকু অংশ। অর্থাৎ তোমার যদি দর্পণটার এই অংশটুকু নাও থাকতো, আমি একটু মুছে দিই তাহলে বুঝতে পারবে। এখানে তোমার যদি এই অংশটুকু দর্পণের না থাকতো,
বা এই অংশটুকু না থাকতো, তাহলেও কিন্তু দেখো কোনো সমস্যা হতো না। তুমি শুধুমাত্র দর্পণের এইটুকু অংশের মধ্যে দিয়ে তোমার প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছ, এই উপরের যে অংশটুকু ছিল সেটুকুর মধ্যে কিন্তু তুমি দেখছো না। অর্থাৎ তোমার ফিল্ড অফ ভিউ হচ্ছে এটা। তাহলে তোমার এই পূর্ণ প্রতিবিম্বটাকে তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি তোমাকে দেখতে হয়, তাহলে এই দর্পণের সম্পূর্ণ অংশটার প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু অংশের দর্পণ হলে পরেই যথেষ্ট তোমার এই প্রতিবিম্বটাকে দেখার জন্য। তার বাইরের এই দিকে যত বড়ই থাক না কেন, এই নিচের দিকে যত বড়ই থাক না কেন, সেটা থাকা আর না থাকে একই কথা। অর্থাৎ বোঝা গেল? তার মানে এইরকম একটা দর্পণ যার কিনা উচ্চতা তোমার থেকেও বেশি, এত বড় না হলেও চলতো, শুধুমাত্র এইটুকু হলে পরেই তোমার ফিল্ড অফ ভিউয়ের মধ্যে তোমার প্রতিবিম্বটা চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে দাঁড়িয়ে এই দর্পণের এইটুকু অংশের মধ্যে থেকেই তুমি তোমার সম্পূর্ণ প্রতিবিম্বটাকে তোমরা দেখতে পাবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা দেখব যে এই যে দর্পণ যতটুকু রয়েছে, এই যে দর্পণের অংশটুকু, এইটুকু দৈর্ঘ্য কত সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো মিনিমাম কত দৈর্ঘ্যের দর্পণের আমার প্রয়োজন তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য। আচ্ছা, এখানে একটু নামকরণ করে দিই। এবার আমাদের যেটুকু আসবে পুরোটাই একটু জ্যামিতিকগত দিক, সুতরাং এই জিনিসগুলোকে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে দেখবে পুরো জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা একটা নামকরণ করি। এই জায়গাটার নাম দিলাম মনে করো ও, এখানে আমার নাম দিচ্ছি, এটার নাম মনে করো M1, এটা হচ্ছে M2। অর্থাৎ পুরো দর্পণটা ছিল M ড্যাশ, তার মধ্যে এই M1 M2 এইটুকু দৈর্ঘ্যের দর্পণ হলে পরেই যথেষ্ট তোমার পূর্ণ প্রতিবিম্বটাকে দেখার জন্য। অর্থাৎ তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার ইমেজটাকে দেখার জন্য এইটুকু অংশের দর্পণ হলে পরেই সেটা সাফিসিয়েন্ট। আচ্ছা, এই জায়গাটার নাম দিলাম, এটা মনে করো T, অর্থাৎ টপ টু বটম, এটা মনে করো B। হলো? তাহলে দেখো এখানে আমরা একটা ত্রিভুজের মতো পেলাম। এই ত্রিভুজটাকে আমরা একটু আলাদা করে আঁকি। এখানে দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের দর্পণ। দেখো এর নামকরণ করি। এই হচ্ছে আমাদের ও বিন্দু, অর্থাৎ এখানে তুমি তোমার চোখ দিয়ে দেখছো টি থেকে বি পর্যন্ত, অর্থাৎ টপ টু বটম, তোমার ইমেজের একদম মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখতে চাইছো। তাহলে এই হচ্ছে আমার টপ, এই হচ্ছে আমার বটম, এটা হচ্ছে মিরর। এই যে আমাদের দর্পণটা রয়েছিল, এই হচ্ছে আমাদের মিরর। মিররের এই পাশটার নাম দিয়েছিলাম আমরা M2, আর এই পাশটার নাম দিয়েছিলাম M1। পরিষ্কার হলো ব্যাপারটা? আমরা এখানে এই জিনিসটাকে এখানে আলাদা করে আঁকলাম। তুমি ও থেকে টি থেকে বি পর্যন্ত দেখতে চাইছো, ও থেকে দাঁড়িয়ে তুমি টি থেকে বি পর্যন্ত দেখতে চাইছো, মাঝখানে তোমার দর্পণ রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে M1 M2। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি। কি করা যায়? আমরা কি করলাম, এই যে দর্পণের M1 M2 এটাকে আমরা একটু বর্ধিত করলাম, ঠিক আছে? ঠিক একইভাবে এই ও থেকে বি এই যে রেখাটা রয়েছে তার সঙ্গে সমান্তরালভাবে আমরা একটা রেখা অঙ্কন করলাম এই রকমভাবে, ঠিক আছে? এরা দেখো একটা জায়গাতে এসে মিট করলো। এই জায়গাটার আমরা নাম দিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম মনে করো P। হলো? তাহলে এখানে দেখো আমাদের দুটো ত্রিভুজ পাচ্ছি। এই একটা ত্রিভুজ ও M1 M2, আর এই একটা ত্রিভুজ TM1P। কী কী পেলাম একটু লিখি নাম দুটো। এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম, ত্রিভুজ ও M1 M2, ও M1 M2 ও ত্রিভুজ TM1P, TM1P। এই দুটো ত্রিভুজকে এখন আমরা একটু পর্যালোচনা করব। দেখো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমাদের এইখানের এই কোণটার মান যা হবে এই কোণের মানও তাই হবে, কারণ জ্যামিতির ধারণা থেকে এটা আমরা জানি এই দুটো কোণকে আমরা বলে থাকি বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের মান যা, এই কোণের মান তা। ঠিক একইভাবে এখানে দেখো এই কোণ এবং এই কোণের মান সমান, বলতে পারি না? এই দুটোকে আমরা বলে থাকি একান্তর কোণ, কারণ এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে একটা রেখা যারা পরস্পরের সঙ্গে সমান্তরাল, এবং তৃতীয় একটা রেখা যদি এরকম দুটো সমান্তরাল রেখাকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে কোণ করে থাকবে এই কোণ এবং এই কোণের মান সমান হবে। এটাকে আমরা বলে থাকি একান্তর কোণ। এর আগের বেশ কয়েকটা ভিডিওতে এটা নিয়ে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। যখন আমরা ফার্মাটের নীতি ব্যবহার করে আলোর প্রতিফলন আর প্রতিসরণ এগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু আমি জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। তাহলে এই কোণ দুটিকে বলা হয় বিপ্রতীপ কোণ, আর এই কোণ দুটিকে বলা হয় একান্তর কোণ। পরিষ্কার? এবং এই কোণের মান সমান, এই কোণ এবং এই কোণের মান সমান।
তাহলে এখন আমরা যদি ও M1 M2 অর্থাৎ এই ত্রিভুজ এবং টি M1P অর্থাৎ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে এখন একটু পর্যালোচনা করতে চাই। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ ও M1 M2 এবং ত্রিভুজ TP M1P থেকে পাই কি পাচ্ছি, চলো দেখা যাক। দেখো এখানে আমরা কি বললাম, এই কোণের মান এবং এই কোণের মান সমান, অর্থাৎ এই কোণ দুটো বিপ্রতীপ কোণ। তাহলে এক নম্বরটা হলো কোণ ও M1 M2, ও M1 M2 সেটা আমাদের টি M1P এর সঙ্গে সমান, টি M1P এর সঙ্গে সমান, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আশা করি তোমরা এগুলো জানো। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে দেখো এই কোণ এবং এই কোণের মান সমান, অর্থাৎ M1 ও M2, M1 ও M2 এই কোণের মান আর এই কোণের মান সমান, অর্থাৎ M1TP এর সঙ্গে সমান। এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে বলে থাকি একান্তর কোণ। আরেকটা জিনিস এখান থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে দেখো এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যের মান সমান। তার কারণ আমরা একটু আগেই দেখলাম যে দর্পণ থেকে বস্তু যতটা দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে তার প্রতিবিম্ব ঠিক ততটা দূরত্ব অবস্থান করে। অর্থাৎ এই যে M1 মনে করো এই জায়গাটা, তাহলে এখান থেকে আমাদের এই বস্তুর যে দূরত্ব বা ব্যক্তির যে দূরত্ব, এখান থেকে তার প্রতিবিম্ব দূরত্ব সমান, অর্থাৎ OM1 ইজ ইকুয়ালস টু M1T, অর্থাৎ OM1 এবং M1T এই দৈর্ঘ্যটা সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি OM1 ইজ ইকুয়ালস টু TM1। এইবার এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাচ্ছি, সেটা কি, যেই দুটো ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করছি, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমরা কি পেলাম, দেখো এই কোণ এবং এই কোণের মান সমান, এই কোণ এই কোণের মান সমান, এই বাহু সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুযায়ী কোনো দুটো ত্রিভুজের যদি দুটো কোণ এবং একটা বাহুর মান সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ ও M1 M2 ও ত্রিভুজ টি M1P হলো সর্বসম ত্রিভুজ। ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুযায়ী এটা আমরা জানি। অর্থাৎ এটাকে যদি আমরা লিখতে চাই, এটাকে লিখতে হবে এরকমভাবে ও M1 M2 এইরকমভাবে উপরে একটা চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় সর্বসমতার চিহ্ন। টি M1P এর সঙ্গে সমান, এটা আমরা লিখতে পারি। তাহলে এই রকম দুটো ত্রিভুজ তারা যদি সর্বসম হয়, এই সর্বসম কথাটার অর্থ হচ্ছে তারা সব দিক থেকে সমান। অর্থাৎ এই ত্রিভুজ দুটোর আমরা দেখলাম এই কোণ এই কোণের মান সমান, এই কোণ এই কোণের মান সমান, এই বাহুর মান সমান। এখন যেহেতু আমরা বুঝে গেলাম যে ত্রিভুজ দুটি আসলে সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের এই বাহু এবং এই বাহুর মান সমান, এই বাহু এবং এই বাহুর মান সমান। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি এখান থেকে দুটো কথা, যে আমাদের OM2 এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের TP এই বাহুর দৈর্ঘ্য একই হবে। অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান হবে, এই দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি M1 M2 M1P এর সঙ্গে সমান হবে। বোঝা গেল? তার মানে দুটো ত্রিভুজ তারা যদি সর্বসম ত্রিভুজ হয়, তার মানে বোঝাচ্ছে তারা সব দিক থেকে সমান। আমরা অলরেডি দেখেই ফেললাম এই কোণ এই কোণের মান সমান, এই কোণ এই কোণের মান সমান, এবং এই বাহু মান সমান। এখন যেহেতু বুঝতে গেলাম তারা সর্বসম ত্রিভুজ, তার মানে এই বাহু এবং এই বাহুর মানও সমান হবে, এই বাহু এবং এই বাহুর মানও সমান হবে। আচ্ছা, এবার আমরা কি করেছিলাম, এই M1 M2টাকে পেছন দিকে এভাবে বর্ধিত করেছিলাম, আর কি বলেছিলাম যে এই ও বি এর সঙ্গে সমান্তরালভাবে আমরা একটা রেখা অঙ্কন করলাম, যেটা কিনা এই পি বিন্দুতে গিয়ে পরস্পরকে ছেদ করেছিল। তার মানে এই রেখার সঙ্গে এই রেখাটা সমান্তরাল। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, দেখো দুটো কথা পেলাম এখান থেকে। এক নম্বর হচ্ছে আমাদের BM2 আর আমাদের TP এরা পরস্পরের সঙ্গে কি সমান্তরাল। দেখেই আমরা বুঝতে পারছি এই রেখা দুটো সমান্তরাল।
এবং দেখো এই BM2 এবং TP এদের দৈর্ঘ্য কিন্তু সমান। BM2 আর TP এদের দৈর্ঘ্য কিন্তু সমান, তাই না? তার কারণ কি, আমরা দেখলাম যে TP এবং OM2, এই যে TP এবং OM2 এই দৈর্ঘ্যটুকু সমান। আমরা জানি দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে তার প্রতিবিম্ব ঠিক একই দূরত্ব অবস্থান করে। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা পরস্পরের সঙ্গে সমান, অর্থাৎ OM2 আর BM2 এই দৈর্ঘ্য সমান। OM2 TP এর সঙ্গে সমান, OM2 ইজ ইকুয়ালস টু এটা। আবার আমরা জানি এটা ইজ ইকুয়ালস টু এটা, তার মানে বলতে পারি এটা ইজ ইকুয়ালস টু এটা। বুঝতে পারলে কথাটা? দেখো আমি আগে বলছি, দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে তার প্রতিবিম্ব ঠিক ততটা দূরত্ব অবস্থান করে। তাহলে দর্পণের এই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব অর্থাৎ OM2 এই দৈর্ঘ্যটুকু যা হবে, এই দৈর্ঘ্যটুকুও সেম হবে। আর একটু আগেই দেখলাম যে এই OM2 আর এই TP এই দৈর্ঘ্যটা সমান। যেহেতু এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান, আবার আমরা দেখলাম এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তাহলে আমরা পরোক্ষ হয়ে বলতে পারি এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান। বোঝা গেল কথাটা? এই যে আমরা বলছি BM2 ইজ ইকুয়াল টু TP, সেটা আমরা কেন লিখতে পারলাম? তার কারণ আমরা যেহেতু জানি যে ওই OM2 ইজ ইকুয়ালস টু এই BM2 এর সঙ্গে সমান। OM2 ইজ ইকুয়ালস টু BM2, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই। সেটা কি এক্ষেত্রে? এক্ষেত্রে x। দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে, প্রতিবিম্ব ঠিক ততটা দূরত্ব অবস্থান করে। তাহলে OM2 ইজ ইকুয়ালস টু BM2, আবার OM2 মানে হচ্ছে TP, তা আমরা বলতে পারি BM2 ইজ ইকুয়ালস টু TP, অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যটা সমান। আবার আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই দৈর্ঘ্য এবং এই যে বাহুটা আর এই বাহুটা এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল, তার মানে আমাদের BM2 আর TP এরাও পরস্পরের সঙ্গে সমান্তরাল। তার মানে আমরা বলতে পারি এই যে BM2PT এরা কিন্তু একটা সামন্তরিক গঠন করছে। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যে BM2PT একটি সামন্তরিক, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্যারালেলোগ্রাম। বোঝা গেল? তাহলে BM2PT এটা একটা সামন্তরিক গঠন করছে, যার দুটো বাহু, এই যে বাহুগুলো সমান হয় এবং এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, এরকম একটা সামন্তরিক গঠন করছে। তাহলে এই রকম সামন্তরিকের ক্ষেত্রে আমরা কি বললাম, যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান এবং তারা সমান্তরাল। তাহলে এই যে বাহু, এই বাহু এরা পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল, এটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে BT আর এই M2P এরা পরস্পরের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে M2P ইজ ইকুয়ালস টু BT, তাই না? আমাদের M2P ইজ ইকুয়ালস টু BT। তাহলে এই M2P-কে আমরা কি লিখতে পারি? M1M2 প্লাস M1P ইজ ইকুয়ালস টু BT, তাই না? এই M2P-কে আমরা কি লিখতে পারি? M1M2 প্লাস M1P, এটাই লিখলাম M1M2 প্লাস M1P, সেটাই মানে হচ্ছে আমাদের M2 থেকে P এর দূরত্ব। আচ্ছা, আবার দেখো এই M1P আর M1M2 এটা সমান, এটা আমরা অলরেডি আগে দেখেই ফেলেছি এখান থেকে, যে M1P এর জায়গায় আমি M1M2 লিখতেই পারি। তার মানে এখান থেকে আমরা পেলাম M1M2 আগে থেকে ছিল, M1P এর জায়গায় আমরা লিখতে পারি M1M2 ইজ ইকুয়ালস টু BT। তাহলে এখান থেকে আমরা পেলাম 2M1M2 ইজ ইকুয়ালস টু BT। তার মানে আমরা এখান থেকে ফাইনালি পেলাম M1M2 ইজ ইকুয়ালস টু হাফ অফ BT। এই যে আমরা এক্সপ্রেশনটা পেলাম, এটা একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। এখান থেকে আমরা পেলাম যে M1M2 এই দৈর্ঘ্যটা BT দৈর্ঘ্যের ঠিক অর্ধেক। এটাই আমাদের প্রমাণ করার ছিল, এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার মূল বিষয় ছিল। এবং আমরা একদম শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য কমপক্ষে কত দৈর্ঘ্যের দর্পণের প্রয়োজন। সেখান থেকে আমরা একটু লজিক্যালি এখানে চিন্তাভাবনা করলাম, দেখলাম যে হ্যাঁ, আমাদের এত বড় একটা দর্পণের প্রয়োজন না, আমাদের যদি সাফিসিয়েন্ট এইটুকু পরিমাণ দর্পণ থাকে তাহলে আমাদের এই পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য এইটুকু সাফিসিয়েন্ট। অর্থাৎ এই মিনিমাম এতটুকু দৈর্ঘ্যের একটা দর্পণ হলে পরেই আমরা কোনো ব্যক্তি বা বস্তুর
পূর্ণ প্রতিবিম্ব এই দর্পণটুকুর মধ্যে দেখতে পাবো। তাহলে আমাদের বের করার ছিল যে এই M1 থেকে M2 এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আসলে কতটা দৈর্ঘ্য। আমরা এখান থেকে দেখতে পেলাম যে M1 M2 আসলে বিটি দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব, অর্থাৎ বি থেকে টি, অর্থাৎ বটম থেকে টপ, মানে এই যে তোমার যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বের যে দৈর্ঘ্য তার ঠিক অর্ধেক। এর প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আসলে কি তোমার যে দৈর্ঘ্য তার সঙ্গে সমান। অর্থাৎ তুমি বলতে পারবে যে তোমার যে দৈর্ঘ্য তোমার ঠিক দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের যদি তুমি একটা দর্পণ নাও, অর্থাৎ তোমার যে দৈর্ঘ্য আমরা দেখলাম প্রতিবিম্বের দৈর্ঘ্যের ঠিক অর্ধেক দৈর্ঘ্যের একটা দর্পণ হলে পরেই তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তাহলে বলতে পারি কি, পরোক্ষভাবে কি বলতে পারি, প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটাই আসলে বস্তুর দৈর্ঘ্য বা ব্যক্তির দৈর্ঘ্য। তাহলে তোমার যে দৈর্ঘ্য তার ঠিক অর্ধেক দৈর্ঘ্যের যদি তুমি একটা দর্পণ নাও তাহলেই তুমি তোমার পূর্ণ প্রতিবিম্বটা দেখতে পাবে এই দর্পণটুকুর মধ্যে। এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর, যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য তার ঠিক অর্ধেক দৈর্ঘ্যের মিনিমাম, তার অর্ধেক দৈর্ঘ্য হলে পরেই একটা দর্পণ পেলে পরেই আমরা তার প্রতিবিম্বটাকে দেখতে পাবো। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা শর্ত রয়েছে যে দর্পণটা কোথায় অবস্থান করবে সেটা খুব ভাইটাল। দর্পণটা যদি এখানে অবস্থান না করে নিচের দিকে অবস্থান করতো, অর্থাৎ ধরে নাও, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, দর্পণটা যদি মনে করো এইরকম অবস্থানে থাকতো, এরকম একটা অবস্থানে থাকতো, তাহলে কিন্তু তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পেতে না। বা দর্পণটা যদি মনে করো এইরকম কোনো একটা অবস্থানে থাকতো, তাহলেও কিন্তু তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পেতে না। দর্পণটাকে ঠিক এইরকমভাবে অবস্থানেই থাকতে হবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে আজকে আলোচনার এটাই ছিল আমাদের, যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য কমপক্ষে তার দৈর্ঘ্যের ঠিক অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন একটা দর্পণের প্রয়োজন। আশা করি আজকে আলোচনার মাধ্যমে তোমাদের কাছে এই জিনিসটা স্পষ্ট করে বোঝাতে পারলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য কমপক্ষে কত দৈর্ঘ্যের একটি দর্পণের প্রয়োজন। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।